নমস্কার। জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম। গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয় হলো, হোয়াটসঅ্যাপে প্রশ্ন এসেছে আপনাদের কাছ থেকে, আরজি বাঁধার সময়টা কখন, পেশি করার সময়টা কখন, আর ভবতি কি কি কাজে লাগে। এই তিনটি প্রশ্ন এসেছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এই তিনটি প্রশ্নেরই আজকে উত্তর দিতে চলেছি। ধ্যান মূলম গুরুর মূর্তি, পূজা মূলম গুরুর পদম, মন্ত্র মূলম গুরুর বাক্যম, মোক্ষ মূলম গুরুর কৃপা। এগুলো যদি মেনে চলা যায় তাহলে বাগেশ্বর ধামের কৃপা পাওয়া সম্ভব। এগুলো অবশ্যই মেনে চলা দরকার। তো একজন প্রভু প্রশ্ন করেছে, আরজি যে বাঁধবো সেই সময়টা কখন, এবং পেশি করার সময়টা কখন থেকে শুরু করব। এর আগে তো বিভিন্ন ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি পেশির ব্যাপারে, যে ভিডিওগুলো দিয়েছি। তো এখন আমি হয়তো এমন হতে পারে যে উনি ভিডিও পাননি বা দেখেন না, সেই জন্য নতুন করে ভিডিওর মাধ্যমে আলোচনা করা। রাত্রি 12টার পর, শুক্রবার রাত্রি 12টার পর থেকে শনিবার পড়ে যাচ্ছে। রাত্রি 12টার পরে স্নান করে ধামে গেলেন। পরিক্রমা করার যে রাস্তা আছে সেই রাস্তার মুখ্য দ্বার থেকে, যেখান থেকে মানে বাগেশ্বর ধামের গেট, ঠিক ওইখান থেকে প্রণাম করে পরিক্রমা করার যে রাস্তা আছে সেই রাস্তায় পরিক্রমা করলেন। অনেকে বলে আবার পরিক্রমাটা কী জিনিস, এটা বাংলাদেশ থেকে প্রশ্ন, পরিক্রমাটা কী জিনিস, মানে 4-5টা ঘুরতে হবে আর কি। রাস্তাটায় 21 পাক ঘুরতে হবে। 21 পাক ঘুরলে একটা পেশি পূর্ণ হয়। তো পেশি করার যে নিয়ম, পেশি করা হচ্ছে রাত্রি 12টার পর, শুক্রবার রাত্রি 12টার পর থেকে শনিবার পড়ে যাচ্ছে। সমস্ত মানুষ পেশি একটা অনেক মানুষের কাছে কঠিন কাজ হয়ে থাকে। কেন? খালি পায়ে এতটা হাঁটা, অনেকে তো কখনো হাঁটে না, সেই জন্য খালি পায়ে যে এতটা হাঁটতে হবে, কমসে কম না করে হলেও 6.5 কিলোমিটার আশপাশে রাস্তা হবে প্রায়। তো এই যে এতটা হাঁটতে হবে, এই হাঁটাটা তো সবার পক্ষে মনে ধরো মানে সম্ভব হয়ে থাকে না। সেই জন্য অনেকেই রাত্রি 12টার পর থেকে, আপনি করতে পারেন। রাত্রি 12টার পর থেকে পরিক্রমা করলেন, স্নান করে ভালো বস্ত্র পরে, ভালো মানে ধোয়া বস্ত্র পরে আপনি আপনার যে আরজির নারকেলটা হাতে নিয়ে যাবেন, আরজির নারকেল বাড়ি থেকে নিয়ে যেতে পারেন, অথবা সেইখানেও কিনে করে মানে হাতে রাখতে পারেন। তো আরজি যে বেঁধেছেন, আরজির নারকেলটা হাতে রেখে করে ওই পরিক্রমা করার রাস্তায় রাত্রি 12টার পর থেকে পরিক্রমা করলেন। পরিক্রমা প্রায় শেষ হতে হতে দেখবেন সকাল হয়ে যাবে। এখন 12টা বলেছি, আপনি একটাইও যেতে পারেন, আপনি 2টার সময় যেতে পারেন, 3টার সময়, 4টার সময় যেতে পারেন, আপনার মর্জি মতো আপনি যেতে পারেন। এই রাত্রি 12টার সময় কেন বলি, গরমের সময় ওখানে মানে খুবই গরম, সেই জন্য রাত্রি 12টার সময় যদি করি তাহলে ওয়েদারটা ঠিক ঠান্ডা থাকে, অতটা গরম মনে হয় না। সেই জন্য রাত্রি 12টা থেকে করার জন্য আমি বলে থাকি। তো আমি যখনই যাই রাত্রি 12টা থেকে প্রায় বেশিরভাগ সময় করে থাকি, নাহলে ভোর 3টা 4টা যখন খুশি যাই, যেভাবে যখন সম্ভব হয়। তো যার যখন টাইম হবে সেরকমভাবে যাবেন। তবে অবশ্যই মনে রাখবেন ভোর 5টার আগে যাওয়ার জন্য, 4:30টায় ওখানে প্রবেশ করার জন্য। রাত্রি 12টা থেকে 4:30টার মধ্যে আপনি গেলেন পরিক্রমা করার জন্য, এবং যখন ওখানে আরতি হবে দাঁড়িয়ে এক জায়গায় আরতি অনুভব করবেন। ঠিক আছে, এটা পেশির সর্বপ্রথম কাজ, তাহলে সম্পূর্ণ পেশি বলে মানা যাবে। 21টা পরিক্রমা করবেন এই রাস্তায়, যে চারপাশে রাস্তা আছে 21 পরিক্রমা করবেন। করতে করতে সেই সময় যদি আরতি হয় তাহলে আরতি দাঁড়িয়ে করে আরতিটা উপভোগ করবেন। 21 পরিক্রমা হয়ে গেলে লাইনে দাঁড়িয়ে দর্শন করবেন। লাইন আছে বাগেশ্বর বালাজির দর্শনের জন্য, লাইনে দাঁড়িয়ে দর্শন করলেন। সন্ন্যাসী বাবার সমাধি স্থলে দর্শন করলেন। তো বাগেশ্বর ধামে ওখানে দর্শন করার পরে আরজির নারকেলটা মন্দিরের থেকে বাইরে বেরিয়ে দেখবেন অনেক জায়গা আছে বাঁধার জন্য, 3বার মনোকামনা বলতে বলতে বেঁধে দিবেন। বাঁধার পরে আরজি যে এই যে নারকেলটা বাঁধার টাইমের কথা বলছেন, যে কোনো সময় বাঁধতে পারেন আপনারা, শনিবার অথবা মঙ্গলবার যে কোনো সময় বাঁধতে পারেন।
বাঁধার পরে ওখানে প্রসাদ নেবেন, দেখবেন গেটের মুখেই বাইরে বেরোনোর সময় গেটের মুখেই প্রসাদ পাওয়া যায়, সেখানে প্রসাদ নিয়ে নেবেন, প্রসাদ সংগ্রহ করে নেবেন। আর সেই স্থানেই কোনো একটা জায়গার মধ্যে আপনি দাঁড়িয়ে অথবা বসে 5 পাঠ হনুমান চল্লিশা শোনাবেন, পড়বেন, 5 পাঠ হনুমান চল্লিশা পড়ে শোনাবেন সদ্গুরু শ্রী সন্ন্যাসী বাবাকে, বালাজি মহারাজকে। ওই চত্বরে কোনো জায়গায় আপনি পড়বেন, তাহলে একটা পেশি কমপ্লিট হয়ে গেল। এটা নিয়মটার ব্যাপারে বললাম, যে টাইম টেবিলের ব্যাপারে যেহেতু জিজ্ঞেস করেছিলেন আপনারা, টাইম টেবিলের ব্যাপারে বললাম। আর ভূভূতি কি কি কাজে লাগে? ভূভূতি হচ্ছে একটা সাপোর্ট, ভূতপেত বাধা রুগী হোক, এমনি রুগী হোক, ভূভূতি হচ্ছে একটা সাপোর্ট, গুরুদেব ভগবান এটাই বলে থাকে। আচ্ছা, ভূভূতি ভূতপেত বাধা উপদ্রব যারা করে সেরকম রুগীকে তৎক্ষণাৎ যে নিয়ম আছে সেই নিয়ম করে ভূভূতি প্রয়োগ করতে পারেন। অথবা কোনো কেউ শুভ কাজে যাচ্ছে, কোনো ইন্টারভিউতে যাচ্ছে, সেটা সাপোর্ট হিসাবে ভূভূতি প্রয়োগ করে বাড়ি থেকে বেরোতে পারেন। সাপোর্ট হিসাবে ভূভূতি এরকম বিভিন্ন কাজে লাগে। ভূভূতি হচ্ছে একটা সাপোর্ট। যেমন কেউ ইন্টারভিউতে যাচ্ছে, হে ভগবান আমার ইন্টারভিউটা যেন সফল হয় প্রভু, আপনি কৃপা করুন, দয়া করুন, সেটা তো মন থেকে প্রার্থনা করবেন, কিন্তু ভূভূতি একটা মহাযজ্ঞের একটা সাপোর্ট। যারা ভগবানের উপরেই বিশ্বাস করে তাদের জন্য ভূভূতি একটা সাপোর্ট, এটাই গুরুদেব ভগবান বলে থাকে। ভূভূতি সঠিকভাবে সঠিক নিয়মে কেউ যদি ব্যবহার করে, অনেক ভক্তদের কাছ থেকে আমি জানতে পেরেছি যে ওনারা অনেক ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল রোগ ব্যাধি থেকেও মুক্ত পেয়েছে। জয় শ্রী সীতারাম, জয় বাগেশ্বর ধাম। আপনাদের এটা প্রশ্ন ছিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তাই আমি এই প্রশ্নের আজকে উত্তর দিলাম। তো যারা যারা বাগেশ্বর ধামের ভক্ত তারা তারা মনে মনে রাম নাম জপ করবেন। শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম। যে কোনো কাজের মধ্য থেকেও আনন্দ পাবেন। শ্রীরাম জয় রাম জয় জয় রাম, 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 শ্রীরাম জয় রাম জয় জয় রাম। যে কোনো কাজ করছেন, যে কোনো কাজ করতে করতেই কিন্তু ভজন কীর্তন করা দরকার। মনে মনে ভজন কীর্তন করলে আপনি হাসি খুশি থাকবেন। হাসি খুশি থাকলে কি হবে, আপনারা যে কাজটা করবেন কাজটা করছেন বলে কোনো মনেই হবে না। এটা আমার নিজেই অনুভব। গুরুদেব ভগবান অনেকবার বলে থাকে, বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন ভিডিওর মাধ্যমে বলে থাকে, তাই এটা করা দরকার। বাগেশ্বর ধামের ভক্ত যারা হনুমানজির ভক্ত, শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম, মুখ ফুটে না বললেও মনে মনে বলতে পারেন, শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম। আশা করি আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। জয় সীতারাম, জয় বাগেশ্বর ধাম। দেখা হবে আবার একটা পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।